ভালো করে বোঝো বিষয়টা। এক্ষেত্রেও উপরের দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, এক্ষেত্রেও উপরের দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে। এক্ষেত্রে টাইম পিরিয়ডের কোনো রকম চেঞ্জ হয়নি, আমরা দেখলাম ম্যাথমেটিক্যালি। এক্ষেত্রে কি কোনো রকম চেঞ্জ হবে? বুঝতে পেরেছো? সামান্য একটু চেঞ্জ করেছি অ্যাপ্লিকেশনস। দেখো এক্ষেত্রে চেঞ্জ হয় কি, এই পজিশনে সো সিম্পল হারমোনিক মোশন টু বি কন্টিনিউড। আমাদের সিম্পল হারমোনিক মোশন চলছিল। সিম্পল হারমোনিক মোশনের দুটো ভিডিও তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। প্রথম ভিডিওটাতে তোমাদের সঙ্গে বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা আছে, সেকেন্ড ভিডিওটাতে একটা টিপিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং বলে দিয়েছিলাম যে এই বিষয়টা এন্ট্রান্স লেভেলের জন্য খুব জরুরি, শিখতে হবে। আজকে একটা খুব সহজ জিনিস নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ সিম্পল পেন্ডুলাম, মোশন অফ সিম্পল পেন্ডুলাম। এখন সিম্পল পেন্ডুলাম এই বিষয়টা কাজে লাগে কেন, প্রথমে এটা আমার জানার দরকার আছে যে হঠাৎ সিম্পল পেন্ডুলাম বা এই পেন্ডুলাম এই বিষয়টা শেখার দরকার আছে কেন। হ্যাঁ, আমরা যে বইগুলো সাধারণত ফলো করি সেখানে এই বিষয়গুলো খুব একটা ক্লারিফাই করা না। দেখো একটা ইকুয়েশন A0 sin ওমেগা t, একটা সিম্পল ইকুয়েশন, সিম্পল হারমোনিক মোশন। খুব সহজভাবে আমরা সাইন ওমেগা টি, কস ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস ফাই মাইনাস ফাই, এরকম অনেক ইকুয়েশন আমরা তৈরি করেছিলাম। খুব সহজ ইকুয়েশনের একটা যদি আমি হেল্প, x ইকুয়ালস টু A0 sin ওমেগা টি, এই ইকুয়েশনে এই x আর t এই দুটো ভেরিয়েবল প্যারামিটার, বুঝতে পেরেছো? মানে এখানে x ডিসপ্লেসমেন্ট, এটা ফাংশন অফ টাইম হিসেবে প্রকাশ করা আছে। এই দুটোই পরিবর্তনশীল রাশি, টিও চেঞ্জ হয় এবং টি চেঞ্জের সঙ্গে সঙ্গে এক্স বা পজিশনটাও চেঞ্জ হয়, ডিসপ্লেসমেন্টটাও চেঞ্জ হয়, তাই তো? বাট এই A0 আর ওমেগা এই দুটো কিন্তু ফিক্সড, অর্থাৎ কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন A0 এই যে কনস্ট্যান্টটা, এটা ডিপেন্ড করে তুমি কতটা বাইরের থেকে ইনফ্লুয়েন্স দিয়েছো, অর্থাৎ যখন চলতে শুরু করেছে তখন তুমি কতটা ভেলোসিটি দিয়েছো, কতটা পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে দিয়েছো, মানে কতটা এনার্জি তুমি বাইরের থেকে সাপ্লাই করেছো, বা কতটা কাইনেটিক এনার্জি দিয়েছো, বা কতটা মোমেন্টাম দিয়েছো, বা ফোর্স কতটা দিয়েছো, ইনিশিয়ালি কতটা ডিসপ্লেস করেছো, বুঝতে পেরেছো তো? এই এক্সটার্নাল এজেন্টের উপর ডিপেন্ড করে A0। বাইরের থেকে ইনফ্লুয়েন্স যত বেশি দেবে তত বেশি ইনফ্লুয়েন্সড হবে, বুঝতে পেরেছো তো? তুমি যদি একটা স্প্রিং, এটা স্প্রিং এর তলায় একটা ব্লক ঝুলিয়ে দিয়েছো, এবারে ব্লকটাকে ইনিশিয়ালি তুমি যদি বেশি ডিসপ্লেস করে দাও তাহলে অ্যামপ্লিটিউড বেশি হবে, যদি কম ডিসপ্লেস করো তাহলে অ্যামপ্লিটিউড কম। অর্থাৎ তুমি যদি বেশি এনার্জি প্রথমে দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে ওর অ্যামপ্লিটিউডটা বাড়বে, বুঝতে পেরেছো? একটা সিম্পল পেন্ডুলাম দুলছে, দোলার সময় একদম মিড পয়েন্টে রেখে ওটাতে যদি বেশি পরিমাণে কাইনেটিক এনার্জি ইম্পার্ট করো তাহলে তার কাছে অ্যামপ্লিটিউডটা বাড়বে। বেশি ভেলোসিটি দিয়ে দিয়েছো, সেখানে অ্যামপ্লিটিউডটা বাড়বে, বোঝা গেছে? তাহলে এই যে অ্যামপ্লিটিউড, এই বিষয়টা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে, বাইরের থেকে যে প্রভাবটা তুমি ওই বডির মোশনের সময় দিয়েছো। বাট এই ওমেগা, এটা কিন্তু এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে না। এই ওমেগা এটা একটা সিস্টেমের, ওমেগা এই কনস্ট্যান্টটা শুধু সিস্টেমের, অর্থাৎ এখানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স কোনোভাবে ওমেগাটাকে চেঞ্জ করতে পারে না। কিরকম বিষয়টা, তুমি একটা স্প্রিং এর তলায় ব্লক রেখেছো, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, এটাকে তুমি 3 সেন্টিমিটার নামিয়ে ছেড়েছো, 3 সেন্টিমিটার নামিয়ে ছেড়ে দিয়েছো। ওটা দুলতে যদি 2 সেকেন্ড টাইম লাগে, তুমি 2 সেন্টিমিটার নামিয়ে যদি ছেড়ে দাও তাহলেও দুলতে 2 সেকেন্ডই সময় লাগবে। যদি 1 সেন্টিমিটার টেনে ছাড়ো, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার টেনে ছাড়ো, যতক্ষণ পর্যন্ত এটা হুকস ল মেনে চলবে ততক্ষণ পর্যন্ত টাইম পিরিয়ড সেম থাকবে। একটা সিম্পল পেন্ডুলামকে অসিলেট করেছো, অসিলেট করার সময় এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি 1 ডিগ্রি হয় তাহলেও তার যে টাইম পিরিয়ড হবে 2 ডিগ্রি হলে, 3 ডিগ্রি, 4 ডিগ্রি হলেও টাইম পিরিয়ড সেম হবে।
যতক্ষণ না পর্যন্ত ওই পেন্ডুলামটার কোনো চেঞ্জ করছো, মানে পেন্ডুলামটার সুতোটা যে দড়িটা দিয়ে বাঁধা হয়েছে ওই দড়িটার লেন্থ কোনোভাবে চেঞ্জ করলে, কোনো স্থানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটার চেঞ্জ আছে, বা স্প্রিংটা চেঞ্জ করেছো, স্প্রিং এর তলায় যে ব্লকটা লাগানো ছিল ওই ব্লকটাকে চেঞ্জ করেছো, তাহলে কি তুমি ওই সিস্টেমটাকে চেঞ্জ করেছো। সিস্টেমটার যদি ফিজিক্যালি কোনো চেঞ্জ হয় তাহলেই একমাত্র ওমেগা চেঞ্জ হবে। বুঝতে পেরেছো তো? একটা নির্দিষ্ট ফিজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওমেগাই থাকবে। আমরা আজকে যেটা মেনলি শিখবো সেটা ইনফ্লুয়েন্সের উপরে নয়, কিসের উপরে? ওমেগার উপর। অর্থাৎ একটা নির্দিষ্ট সিস্টেমের ওমেগা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে। বোঝা গেছে? এই জিনিসটা চরম বোঝা। মানে আমি ফিজিক্স পড়াতে গিয়ে যেটা দেখেছি যে আমাদের বইগুলোতে বা ফিজিক্সের যতগুলো লেকচার আছে সেই সমস্ত জায়গাতে এই টপিকসটা কেন পড়বো সেই বিষয়টা খুব সুন্দর করে ক্লিয়ার করা না। মাথায় যদি এটা থাকে যে আমি এটা কেন পড়বো, শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বা এন্ট্রান্সে চান্স পাওয়ার জন্য না, কজটাকে যদি ভালো করে শিখে নাও, এখানে হঠাৎ সিম্পল পেন্ডুলামের কি দরকার পড়লো, হঠাৎ স্প্রিং সিস্টেমের কি দরকার পড়লো, সেটা যদি প্রথমে তোমার মাথায় কোয়েশ্চেনটা চলে আসে তাহলে বাকিটা তোমরা খুব সহজে করতে পারবে। এটা আমার চিরকাল মনে হয়। এনিওয়ে, আমরা যে এটা পড়বো সেটা হলো সিম্পল পেন্ডুলাম। বাট পেন্ডুলাম ইউজুয়ালি 3 ধরনের হয়। পেন্ডুলাম ইউজুয়ালি 3 ধরনের হয় বলাটা ভুল, পেন্ডুলাম আরো অনেক রকমের হয়। আমরা যে পেন্ডুলাম গুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, মানে আমাদের সিলেবাস অনুযায়ী যে পেন্ডুলাম গুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেগুলো 3 ধরনের। একটা হলো কনিক্যাল পেন্ডুলাম, একটা হলো আজকে যেটা পড়বো সিম্পল পেন্ডুলাম, আরেক ধরনের পেন্ডুলাম আমাদের কাজে লাগে, সেটা হলো ফিজিক্যাল পেন্ডুলাম। আমাদের মূলত ওই 3 ধরনের পেন্ডুলাম সম্বন্ধে জানতে হবে। এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে তো অবশ্যই, বোর্ড এক্সামের জন্য শুধু সিম্পল পেন্ডুলামটা জানলেই চলবে ভালো করে। আর কনিক্যাল পেন্ডুলাম এটা ঠিক সিম্পল হারমোনিক মোশনের পার্ট নয়, কনিক্যাল পেন্ডুলামটা একদম সার্কুলার মোশনের পার্ট। বুঝতে পেরেছো তো? কনিক্যাল পেন্ডুলাম তোমাদের সার্কুলার মোশনের যে ভিডিওটা আছে ওইখানে বোধহয় অ্যাপ্লিকেশন অফ সার্কুলার মোশনে একটু দেখে নিও, কনিক্যাল পেন্ডুলামের একটা ধারণা দেওয়া আছে। আজকে আমরা কনিক্যাল পেন্ডুলামের বিষয়টাও হয়তো কখনো কথা প্রসঙ্গে চলে আসতে পারে, বাট মেন কনসেপ্টটা ওখানে আছে, ওখান থেকে একটু দেখে নিই। আমরা আজকে মেনলি যেটা করবো দ্যাট ইজ সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে? তার সঙ্গে যদি সময় পাওয়া যায় ফিজিক্যাল পেন্ডুলাম সম্বন্ধে একটুখানি জানার, সেটুকু নিয়ে হয়তো অ্যানালাইসিস করে দেওয়া যেতে পারে। এনিওয়ে, পেন্ডুলাম মূলত আরো অনেক রকম হয়। টর্সনাল ফোর্স দিয়ে, মানে কোনো একটা স্প্রিং এর তলায় বা কোনো একটা দড়ির তলায়, সুতোর তলায় বা একটা লোহার রডের তলায় কোনো কিছু একটা ঝুলিয়ে দিয়ে সেটাকে দিয়ে একটু টর্সনাল ফোর্স হয়, একটু মোচড় দাও, তারপরে ছেড়ে দিলে ওটা ওই একটা প্লেনের মধ্যেই সুইং করতে থাকে। বুঝতে পারলি তো? ওটাও এক ধরনের পেন্ডুলাম। অ্যাকচুয়ালি পেন্ডুলামের ফাংশনটা হলো ওই যে বললাম, একটা নির্দিষ্ট ওমেগা থাকে নির্দিষ্ট পেন্ডুলামের ক্ষেত্রে, তাই না? কোনো একটা জায়গাতে নির্দিষ্ট ওমেগা থাকা মানে নির্দিষ্ট ওমেগার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেগুলো, সেটা হলো টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে, তাই না? হ্যাঁ, নির্দিষ্ট টাইম পিরিয়ডের ফ্রিকোয়েন্সি থাকলে আমাদের কখনো ওই টাইম পিরিয়ডটা দরকারে লাগতে পারে, কখনো ওই ফ্রিকোয়েন্সিটা দরকারে লাগতে পারে। বুঝতে পারছি তো? তোমাদের দরকারে লাগবে একদম শিওর এরকমটা নয়, বাট পরীক্ষার জন্য তো অবশ্যই লাগবে। সুতরাং এই বিষয়টা শিখে নিতে হবে। কোন একটা পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি এগুলো কি করে বের করতে, ক্লিয়ার? আজকে আমরা যেটা পড়বো সেটা সিম্পল পেন্ডুলাম। আচ্ছা, সিম্পল পেন্ডুলাম পড়ার আগে একটুখানি জেনে নিতে হবে, একটু বিষয়টা জেনে নিতে হবে যে টেনশন আর ওয়েট এর মধ্যে কাকে ডিস্ট্রিবিউট করব, কেন করব, বিষয়টা একটু পরিষ্কার করে বলি। সেটা হলো সিম্পল পেন্ডুলাম, সেটা একটা কোনো রিজিড সাপোর্ট থেকে একটা ইনএক্সপেন্সিভ,
কোনো সুতো দিয়ে একটা ভারী অথচ ক্ষুদ্র একটা কোনো পিণ্ডকে ঝুলিয়ে দিতে হবে বেঁধে, ঠিক আছে? মানে এটা হাই ডেন্সিটির হতে হবে। এটা হাই ডেন্সিটির হতে হবে, দিস ওয়ান। আর এই যে সুতোটা তুমি নিয়েছো এটা মাসলেস হতে হবে। অ্যাকচুয়ালি তো সম্ভব নয়, মাসলেস সুতো আবার হয় না, মানে চেষ্টা করতে হবে যতটা মাস কম হয়। আবার এতটা মাস কম নিও না যে তলায় পিণ্ড একটা ঝুললে সুতোটা ছিঁড়ে যাবে, বুঝতে পারছো তো? মাসলেস বা এর ভলিউমটা যত কম হবে বা এরিয়া যত সারফেস এরিয়া যত কম হবে তত আমার সুবিধাটা কি, এটা যখন সুইং করবে তখন এয়ারের সঙ্গে ফ্রিকশন হবে, এয়ারের সঙ্গে ফ্রিকশনের ফলে বিষয়টা যেন কোনোভাবে কম্পেনসেটেড না হয়ে যায় বা কোনোভাবে এটা যেন রিটার্ডেশনটা বেশি না হয়ে যায়, ড্যাম্পিং চলে আসবে তখন, বুঝতে পারছো? দ্যাট উইল বি ড্যাম্পড অসিলেশন। হ্যাঁ, আস্তে আস্তে অ্যামপ্লিটিউডটা কমতে কমতে জিরো হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় মাথায় রাখা, সেটা হলো যে এখানে তো এই পেন্ডুলামটা যখন সুইং করবে তখন এর মাস আর এর মাস দুটোই যদি অ্যাকসেপ্টেবল হয়, তখন এখানে শুধুমাত্র এই মাসের জন্য যে আমরা ইকুয়েশন গুলো তৈরি করব, যদি সুতোটারও মাস থেকে যায় তখন সেই ইকুয়েশনটা ফল্টি হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? তখন আমরা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যেটা বের করবো, যে ইকুয়েশন গুলো তৈরি করবো, সেখানে শুধুমাত্র এর মাস কনসিডার করে করা হবে, বোঝা গেছে? এনিওয়ে, আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে এখানে ফোর্স অ্যানালাইসিসের বিষয়টা সম্বন্ধে একটুখানি গন্ডগোল আছে। ধরো, যদিও আমি অনেকটা বেশি অ্যাঙ্গেলে এটাকে দোলাবো না, তাহলে মোশনটা স্ট্রেট লাইন হবে না। প্রথমে যেটা বোঝা সেটা হলো যে আমি এখানে দেখো দুটো ফোর্স কাজ করবো, এখানে নিচের দিকে এমজি একটা ফোর্স কাজ করবো আর এদিকে টেনশন একটা কাজ করবো। এটা খুব ভালো করে বুঝে নেওয়া, খুব ভালো করে। এই বিষয়টা সম্বন্ধে এক্সপ্লানেশন খুব একটা ভালো আমি দেখিনি। এখানে একই রকম ভাবে আমি যদি কনিক্যাল পেন্ডুলামটা দেখি, কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে এরকম একটা সুতো দিয়ে একটা পিণ্ডকে ঝোলানো থাকে। সিম্পল পেন্ডুলামটাও কনিক্যাল পেন্ডুলাম হিসেবে ইউজ করতে পারো এবং এটাকে হরাইজন্টাল প্লেনে এইভাবে রোটেট করানো হয়, একটা অ্যাঙ্গেলে তুলে নিয়ে এটাকে এরকম হরাইজন্টাল প্লেনে রোটেট করা হয়, ঠিক আছে? এখানেও নিচের দিকে এমজি থাকে আর এদিকে টেনশন থাকে। দেখো প্রায় একই রকম, এখানেও টেনশন আছে, এমজি আছে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে একটা অ্যাডিশনাল ফোর্স থাকে, একটা অ্যাডিশনাল ফোর্স লাগে, থাকে বলাটা ভুল, কারণ সিউডো ফোর্সের কনসেপ্টের থেকে রিয়েল ফোর্সের কনসেপ্ট তৈরি করা অনেক সহজ। বিষয়টা কি, ধরো এদিকে টেনশন আছে, এই টেনশন এর দুটো কম্পোনেন্ট হতে পারে, তাই না? এই অ্যাঙ্গেলটা থিটা, এটা টি কস থিটা, এটা টি সাইন থিটা, তাই তো? আবার এমজি এর দুটো কম্পোনেন্ট হতে পারে, ভালো করে বিষয়টা বোঝো। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এটা হয়ে যাবে তখন এমজি কস থিটা, এটা হয়ে যাবে এমজি সাইন থিটা, তাই না? এবারে দেখো, যদি টি ইকুয়ালস টু এমজি কস থিটা হয় তাহলে নিশ্চয়ই এমজি এর ভ্যালু টি এর থেকে বড়, তাই না? তখন এমজি এর একটা কম্পোনেন্ট সেটাকে টি কম্পেনসেট করেছে। আর যদি টি কস থিটা ইকুয়ালস টু এমজি হয় তাহলে টি এমজি এর থেকে বড়, তার কারণ টি এর একটা কম্পোনেন্ট এমজি কে কম্পেনসেট করেছে। এক্ষেত্রেও যেরকম দুটো বিষয় হতে পারে, এক্ষেত্রেও দুটো বিষয় হতে পারে। কোনটা হবে, কেন হবে, এটা প্রথম ভালো করে বোঝার, বুঝতে পেরেছো? এটা প্রথম ভালো করে বোঝা। এখানে দেখো, এই পার্টিকেলটা সার্কুলার মোশনে রোটেট করছে, এই পার্টিকেলটা সার্কুলার মোশনে রোটেট করছে, তাই না? সার্কুলার মোশনে রোটেট করতে গেলে
একটা ফোর্স লাগবেই, কম্পালসারি ফোর্স। সেটা কি? সেন্ট্রিপিটাল ফোর্স। বুঝতে পেরেছো? এবং সেন্ট্রিপিটাল ফোর্স যে সার্কেল তৈরি করেছে সেই সার্কেলের সেন্টারের দিকে কাজ করে, তাই না? তাহলে এখানে যে সার্কেল তৈরি করেছে সেই সার্কেলটা হলো এটা, তার সেন্টার এটা। তাহলে যে ফোর্সটা এটাকে সার্কুলার পাথে রোটেট করাচ্ছে সেই ফোর্সটা নিশ্চয়ই টুয়ার্ডস দ্য সেন্টার, এই প্লেনে টুয়ার্ডস দ্য সেন্টার। ভালো করে বিষয়টা বোঝো, তাই তো? তাহলে এখানে এই যে ফোর্সটা পেয়েছো এফ সেন্ট্রিপিটাল, এই ফোর্সটা এমজি কি কখনো সাপ্লাই করতে পারে? দেখো এই অ্যাঙ্গেলটা কত আছে, 90 ডিগ্রি। তখন এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর এটা হরাইজন্টাল সার্কেল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, এমজি এর এদিক বরাবর কোনো কম্পোনেন্ট থাকতে পারে না, তাহলে এমজি cos 90 ইকুয়ালস টু 0। তাহলে এই ফোর্সটাকে সাপ্লাই করেছে কি? এমজি যদি না পারে, পড়ে থাকলো কি? টি। তাহলে টি, এই কম্পোনেন্টটা থিটা, টি cos থিটা, এই টি cos থিটা এমজি কে কম্পেনসেট করেছে। বুঝতে পেরেছো তো? নাইলে কি হতো, এমজি এর জন্য এটা আরো নিচের দিকে চলে আসতো, এই প্লেনে ঘুরতো না। এই প্লেনে যখন ঘুরছে তখন নিশ্চয়ই টি cos থিটা এমজি কে কম্পেনসেট করেছে। আর টি sin থিটা যে ফোর্সটা আছে, টি sin থিটা যে কম্পোনেন্টটা পড়ে আছে, সে সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিয়েছে। বুঝতে পেরেছো তো? এটা রেফারেন্স ফ্রেম হিসেবে যদি ভাবো, যদি নন রেফারেন্স নিউটনিয়ান রেফারেন্স ফ্রেম বাদ দিয়ে যদি অন্যরকম ভাবে ভাবো, তাহলে এখানে তোমাকে সেন্ট্রিফিউগাল ফোর্সের ধারণা আনতে হবে। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু তো সেন্ট্রিপিটাল ফোর্সের সমানই হয়, বাট কনসেপচুয়ালি ইট ইজ ডিরেক্টেড ইন অপোজিট ডিরেকশন। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে এই এফসি এটাকে সাপ্লাই করেছে টি sin থিটা। তাহলে এখানে কে বড়, টি বড় না এমজি বড়? এখানে অবভিয়াসলি টি ইজ গ্রেটার দেন এমজি। অর্থাৎ এক্ষেত্রে টি কে দুটো কম্পোনেন্টে আনতে হবে, টি cos থিটা, টি sin থিটা। ক্লিয়ার? এখানে দেখো, এখানে তো আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করছি। সিম্পল হারমোনিক মোশনের কেসে এই বডিটাকে যে ডিসপ্লেস করেছি আমরা যদি ডিসপ্লেসমেন্ট, এই অ্যাঙ্গেলটাকে খুব ছোট ধরে, অ্যাঙ্গেলটা এঁকেছি বড় বোঝার সুবিধার জন্য, অ্যাঙ্গেলটাকে যদি খুব ছোট ধরে, তাহলে এখানে সেন্টারের দিকে অর্থাৎ ডিসপ্লেসমেন্টের অপোজিট দিকে যদি ফোর্স আসতে হয়, তাহলে ফোর্সের ডিরেকশন এটা হতে হবে। এটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলতে পারবো না, এটাকে বলা হবে রেস্টোরিং ফোর্স। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে রেস্টোরিং ফোর্স খুব জরুরি, তাই তো? এই ফোর্সটা কোন দিকে কাজ করছে? এটা হলো এই যে আর্কটা আছে, এই আর্কের ট্যানজেনশিয়াল, স্পর্শক বরাবর। টেনশন কোন দিকে কাজ করছে? এই যে সার্কেলটা হতে পারে পসিবল সার্কেল, তার রেডিয়াস বরাবর। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে টি এ এদিক বরাবর কোনো কম্পোনেন্ট কি থাকতে পারে? কখনোই না, তাই না? বোঝা গেছে কি বললাম? টি এর এদিক বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো ফোর্সের কম্পোনেন্ট থাকতে পারে না। তাহলে এই ফোর্সটা সাপ্লাই করেছে যদি টি না পারে, কে করবে? এমজি। অর্থাৎ এক্ষেত্রে এমজি এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা টুয়ার্ডস দিস, একটা টুয়ার্ডস দিস। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা থিটা হবে, এটা হয়ে যাবে এমজি cos থিটা, এটা হয়ে যাবে এমজি sin থিটা। বোঝা গেছে বিষয়টা? গন্ডগোলটা ভালো করে বুঝো যে কনিক্যাল পেন্ডুলামের কেসে টি এটা দুটো কম্পোনেন্টে ভাঙা হয়েছে, বাট সিম্পল হারমোনিক মোশনের কেসে কাকে ভাঙা হবে? এমজি এর দুটো কম্পোনেন্ট ভাঙা হবে। এক্ষেত্রে টি ইকুয়ালস টু কত হবে? এমজি cos থিটা।
তাহলে অবশ্যই এক্ষেত্রে এমজি গ্রেটার দেন ডি। দেখে মনে হতে পারে যে দুটো ক্ষেত্রেই মোশনটা প্রায় এক হবে। এনিওয়ে, আজকে আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করছিলাম, একটু বলে নেওয়ার দরকার আছে বলে এটা নিয়ে আলোচনা করে নিলাম। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই যে পিণ্ডটা নেব, এই পিণ্ডটা একটা ভারী কোনো ধাতব পিণ্ড নেওয়া হয়, ইউজুয়ালি ব্রাসের কোনো একটা স্ফেরিক্যাল বব নেওয়া হয়, এর উপরে একটা এরকম হুক লাগানো থাকে, এই হুকের মধ্যে সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় কোনো একটা স্ট্যান্ড থেকে, ঠিক আছে? এবং এর সেন্টার থেকে এই যে লেন্থটা, এই একদম রিজিড সাপোর্ট যেখান থেকে ঝোলানো হয়েছে, এই যে লেন্থটা, ইট ইজ কল্ড ইফেক্টিভ লেন্থ। ক্লিয়ার? এই লেন্থটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ বা কার্যকর দৈর্ঘ্য, ঠিক আছে? সিম্পল পেন্ডুলামের কেসে এর যে টাইম পিরিয়ড হয়, টাইম পিরিয়ড দুটো স্পেসিফিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যার মধ্যে ইফেক্টিভ লেন্থ হলো একটা ফ্যাক্টর। সেজন্য ইফেক্টিভ লেন্থ মেজার করার পদ্ধতিটা তোমাকে জানতে হবে। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে সিম্পল হারমোনিক মোশনের কেসে টাইম পিরিয়ড বের করে, এটা তোমাদের প্র্যাকটিক্যালও আছে, সেক্ষেত্রে সুতোর দৈর্ঘ্য টোটালটা এটাও কাজে লাগবে এবং এর রেডিয়াস এটাও কাজে লাগবে, এবং টোটাল লেন্থ ইকুয়ালস টু কত হবে? লেন্থ ইকুয়ালস টু লেন্থ অফ দ্য স্ট্রিং প্লাস রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, ঠিক আছে? এটা তোমাদেরকে মেজার করে যখন নোটস ডাউন করবে, মানে খাতায় যখন ওই প্র্যাকটিক্যালের সময় হিসেবগুলো লিখতে হবে, তখন ওটা লিখতে হবে তোমাদের, ঠিক আছে? এবারে আমাদের এখন যেটা নিয়ে আলোচনা সেটা হলো সিম্পল পেন্ডুলামের কেসে তার টাইম পিরিয়ড কত, তাই না? অলরেডি অনেকটা আমরা এগিয়েই গেছি, বাকিটুকুনি আলোচনা করলেই হয়ে যাবে। দেখো এখানে রেস্টোরিং ফোর্স কত আছে। রেস্টোরিং ফোর্স এফ রেস্টোরিং ইট ইজ ইকুয়ালস টু এম জি সাইন থিটা, তাই না? তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? ইট ইজ জি সাইন থিটা, তাই তো? তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু শুধু যদি জি সাইন থিটা হয়, এখানে তো ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টরটা এলো না, ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টরটা আনতে হবে। তার কারণ হলো এসএইচএম এর ক্ষেত্রে আমরা দুটো বিষয় দেখব। এক নম্বর, দা মোশন ইজ লিনিয়ার, একদম যেন লিনিয়ার, বুঝতে পেরেছো তো? আর সেকেন্ড যে বিষয়টা দেখতে হবে সেটা হলো এর ক্ষেত্রে এ এটা ভ্যারাইজেস এক্স হতে হবে এবং ভেক্টরিক্যালি অপোজিটলি ডিরেক্টেড। অর্থাৎ যে কোনো এসএইচএম এর কেসে আমার যদি লিনিয়ার আর এভারেজেস মাইনাস এক্স এই দুটো যদি প্রুভ করা যায়, তাহলে সেই মোশনটা সিম্পল হারমোনিক মোশন হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এ ভ্যারাইজেস এক্স এই বিষয়টা আনতে হবে কোনোভাবে, আর এই মোশনটাকে লিনিয়ার করতে হবে। আমরা প্রথমে চেষ্টা করি এই মোশনটাকে লিনিয়ার করার। লিনিয়ার করা যায় কি করে? দেখো এই মোশনটা যদি এই অ্যাঙ্গেল বড় হয়ে যায়, তাহলে এই মোশনটা কি লিনিয়ার হবে? কোনোভাবে হবে না। মোশনটা লিনিয়ার কখন হবে? যদি এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, তাই না? যদি অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, খুব ছোট, তাহলে এই মোশনটাকে প্রায় লিনিয়ার ধরতে হবে। প্রায় লিনিয়ার ধরা মানে এই অ্যাঙ্গেলটাকে খুব ছোট নেওয়া, মানে চেষ্টা করতে হবে যে লেস দ্যান 4 ডিগ্রি যেন, 4 ডিগ্রি, এটা 10 ডিগ্রি পর্যন্ত পারমিসিবল। লেস দ্যান 4 ডিগ্রি হলে ভালো হয়, মানে অ্যাকিউরেট ভ্যালুটা পাওয়া যাবে। এনিওয়ে, যদি 4 ডিগ্রির কম হয় তাহলে মোশনটা লিনিয়ার হবে। এটা আমরা যদি অ্যাপ্লাই করতে চাই কোথায় না, মোশন লিনিয়ার হয়ে গেলে থিটার ভ্যালুটা খুব ছোট হবে, বা থিটার ভ্যালু খুব ছোট হলে মোশন লিনিয়ার হবে। এটাকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই থিটার ভ্যালুটা খুব ছোট এই ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হবে। থিটার ভ্যালু ছোট হলে সাইন থিটা ইকুয়ালস টু কত হয়? ইকুয়ালস টু থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু থিটা হয়, আর cos থিটা ইকুয়ালস টু 1 লেখা যায়, তোমরা সবাই জানো, তাই না? সাইন থিটা ইকুয়ালস টু থিটা, cos থিটা ইকুয়ালস টু 1, ট্যান থিটা ইকুয়ালস টু থিটা। কিরকম? যাদের মনে নেই একটু বলে নিই। সেটা হলো, ধরো এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে,
একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ, ছোট্ট সমকোণী ত্রিভুজ বলাটা ভুল, এর এই অ্যাঙ্গেলটা খুব ছোট, থিটা। এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই। এখন এটা কত হবে? রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বাট এখানে ওয়াইটা এক্স এর তুলনায় তো অনেক বড়, তাহলে এটাকে তুমি প্রায় কত লিখতে পারো? ওয়াই। যখনই এটা প্রায় ওয়াই হয়ে গেছে, তখন হাইপোটেনাস আর বেস দুটোই প্রায় ওয়াই হয়ে গেছে, অর্থাৎ দুটোর লেন্থ সেম হয়ে গেছে। তাহলে তোমার মনে হবে না যে এই রেডিয়াসের একটা আর্ক টানা হয়েছে, যেখানে লেন্থ অফ দা আর্ক ইকুয়ালস টু এক্স, তাই তো? এটাও ওয়াই, এটাও ওয়াই, এটা হলো লেন্থ অফ দা আর্ক। তাহলে যদি রেডিয়ানে মেজার করা হয় থিটা ইন রেডিয়ান ইকুয়ালস টু কত হবে? এক্স বাই ওয়াই, লেন্থ অফ আর্ক বাই রেডিয়াস, তাই না? সাইন থিটা কত হবে? It is equals to height by hypotenuse, it is equals to x by y. Tan theta কত হবে? It is equals to height by base, it is equals to x by y. Cos theta কত হবে? It is equals to y by y, equals to 1. বোঝা গেছে? হ্যাঁ, x by y, x by y, x by y, অর্থাৎ থিটাকে যদি রেডিয়ানে মেজার করা হয়, তাহলে সাইন থিটা ট্যান থিটা দুটোকেই থিটা লেখা যেতে পারে, তাই না? তাহলে এখানে জি সাইন থিটা এটাকে কত লেখা যেতে পারে? জি থিটা, তাই না? এখনো এক্স আসেন, এক্স আনতে হবে। দেখো এখানে ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা এক্স বলি, ডিসপ্লেসমেন্টকে যদি আমরা এক্স বলি, এই লেন্থটা দেওয়া আছে এল, তাহলে থিটা ইন রেডিয়ান এটা কত লেখা যেতে পারে? থিটা ইকুয়ালস টু এক্স বাই এল লেখা যাবে না? লেন্থ অফ দা আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস। তাহলে এই ক্ষেত্রে জি ইনটু এক্স বাই এল লেখা যায়, তাই না? হ্যাঁ, এক্স চলে এসছে। এবারে ডিরেকশন দেখো, এক্স এর ডিরেকশন আছে এদিকে, রেস্টোরিং ফোর্স সবসময় এদিকেই কাজ করবে, অর্থাৎ এর ডিরেকশন থাকবে তার অপোজিট। এক্স এর ডিরেকশন যেদিকে আছে, এর ডিরেকশন তার অপোজিট। এ আছে, এক্স আছে, এ ভেক্টর ইকুয়ালস টু জি বাই এল, এটা একটা কনস্ট্যান্ট প্যারামিটার, ইনটু এক্স, ইট ইজ অলসো ভেক্টর, তাই না? ডিরেকশনালি এখানে মাইনাস সাইন আসবে। দেখো এ ভ্যারেজেস মাইনাস এক্স চলে এসছে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, তাই না? হ্যাঁ, এই মোশনটা সিম্পল হারমোনিক মোশন হয়ে গেল। এবারে বেসিক যে ইকুয়েশন আছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আমরা আগে শিখেছিলাম। এখানে যদি এই ইকুয়েশনটা বসিয়ে দিই, বা এই ইকুয়েশনটার সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? ইট ইজ ইকুয়ালস টু জি বাই এল। তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার জি বাই এল, তাই না? টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। পেয়ে গেছি। ফ্রিকোয়েন্সি কি হবে? 1 বাই টাইম পিরিয়ড। এন ইকুয়ালস টু কত লেখা যাবে এক্ষেত্রে? এন equals to 1 by t equals to 1 by 2 pi root over g by l। এটা কি অ্যামপ্লিটিউডের উপর কোনোভাবে ডিপেন্ড করছে? একদমই না। এটা এই ফিজিক্যাল যে বিষয়টা আমরা দেখেছি, এই পেন্ডুলামটা ফিজিক্যাল যে বিষয়টা আছে, একটা হলো নিজস্ব বিষয় একদম লেন্থ, এটা এই পেন্ডুলামটার একটা ফিজিক্যাল মেজার্ড কোয়ান্টিটি, আর একটা হলো অ্যাটমসফিয়ার বা যে সারাউন্ডিংসে আছে সেখানকার অভিকর্ষজ ত্বরণ কত আছে। বুঝতে পেরেছো তো? এটাকে যদি 1 ডিগ্রি দোলাও তাহলেও যা হবে 2 পাই রুট ওভার এল বাই জি। যদি 2 ডিগ্রি দোলাও, 4 ডিগ্রি অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউডেও যদি এটাকে দোলাও, তাহলেও টাইম পিরিয়ড ইট উইল বি সেম।
বুঝতে পারছো তো? এটা অ্যামপ্লিটিউডের উপর কোনোভাবে ডিপেন্ড করবে না। ইট ইজ এক্সক্লুসিভ আ কনস্ট্যান্ট হুইচ ডিপেন্ডস আপন অনলি স্ট্যাটাস অফ দিস সিম্পল পেন্ডুলাম। বোঝা গেছে? পরিষ্কার? এবারে সিম্পল পেন্ডুলামের কতগুলো এর অ্যাপ্লিকেশন দেখাবো, কারণ আমাদের এন্ট্রান্স লেভেলে একদম শুধু সিম্পল পেন্ডুলাম দিয়ে দেবে না। এন্ট্রান্স লেভেলে যেটা দেবে সেটা হলো এই সিম্পল পেন্ডুলামের কিছু ভেরিয়েশন, অর্থাৎ এর লেন্থ ডাবল করা হলে কি হবে, লেন্থ 1% বাড়ালে কি হবে, লেন্থ ডাবল করা হলে বা 1% বাড়ালে কমালে কি হবে, সেটা তো তোমরা ইকুয়েশন থেকে সরাসরি বের করে নিতে পারো। আমরা যেটা দেখবো আজকে সেটা হলো অ্যাক্সেলারেটেড ফ্রেমে যদি রাখা হয় কোনো সিম্পল পেন্ডুলাম, তাহলে তার কাছে টাইম পিরিয়ড কি করে বের করা হবে। অ্যাক্সেলারেটেড ফ্রেমে টাইম পিরিয়ড বের করা মানে সেক্ষেত্রে তোমাকে রিলেটিভ অ্যাক্সেলারেশনটা বের করে নিতে হবে। রিলেটিভ অ্যাক্সেলারেশন বের করে নিতে হবে। এনিওয়ে আমরা বিষয়গুলো দেখতে থাকি কি হয়। ধরো এই সিম্পল পেন্ডুলামটাকে কোনো একটা লিফটের মধ্যে রাখা আছে। সিম্পল পেন্ডুলামটাকে কোনো একটা লিফটের মধ্যে রাখা আছে। বলা হয়েছে যে এই লিফটটা যদি আপওয়ার্ড এ অ্যাক্সেলারেশন নিয়ে চলে, আপওয়ার্ড এ অ্যাক্সেলারেশন নিয়ে চলে, তাহলে টাইম পিরিয়ড কত হবে। এমনি ইউজুয়াল যে টাইম পিরিয়ড ছিল সেটা মনে রেখো, t equals to 2 pi root over L by G। ঠিক আছে? এই পেন্ডুলামটার লেন্থ L আছে, এখানেও অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড G আছে, অর্থাৎ এর এখানে mg আছে। বুঝতে পেরেছো? এবং এই পজিশনে টেনশন আছে T0, অসুবিধা নেই, টেনশন তো থাকবে, তাই না? সায়েন্স নিয়ে পড়ছি, তারপরে 11-12 মাঝামাঝি জায়গায় পড়ে আছি, সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করছি, মানে 11 প্রায় শেষের দিক, টেনশন থাকবে না। এনিওয়ে এখানে এই বডিটার উপরে এখন ডাউনওয়ার্ড যে ফোর্সটা কাজ করছে সেটা হলো mg। তাই তো? আর এদিকে যেটা কাজ করছে সেটা হলো টেনশন। ক্লিয়ার? এবারে ভালো করে খেয়াল করে দেখো, এই বডিটা যদি উপরের দিকে চলতে শুরু করে, অর্থাৎ সমস্ত সিস্টেমটা যদি উপরের দিকে মুভ করতে শুরু করে, তাহলে এটা তো আর ইনার্শিয়াল ফ্রেম থাকছে না, নন ইনার্শিয়াল ফ্রেমে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্সেলারেটেড ফ্রেমে চলে যাচ্ছে। অ্যাক্সেলারেটেড ফ্রেমে যদি কোনো বডি চলে যায়, তাহলে তার কেসে একটা সিউডো ফোর্স ধরে নিতে হবে। সিউডো ফোর্সটা কোন দিকে ধরবে? যেদিকে অ্যাক্সেলারেটেড হয়েছে তার অপোজিট ডিরেকশন। এবং ফোর্সের ভ্যালু কত হবে? মাস ইনটু ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন। অর্থাৎ এক্ষেত্রে এই বডিটার উপরে একটা সিউডো ফোর্সও কাজ করবে। সেই সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করবে? ইট উইল বি ডাউনওয়ার্ড। এর ভ্যালু কত হবে? ইট ইজ ma। অ্যাক্সেলারেশন কত ছিল? a। আপওয়ার্ড ছিল, সেজন্য সিউডো ফোর্সটা ডাউনওয়ার্ড ধরা হয়েছে। বোঝা গেছে? তাহলে ডাউনওয়ার্ড টোটাল ফোর্স mg আর m এর জন্য টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত? ইট ইজ m g প্লাস। ক্লিয়ার? আগে এই ফোর্সটা কত ছিল? শুধুমাত্র mg ছিল, এখন এই ফোর্সটা কত হয়েছে? m ইন্টু জি প্লাস। এবারে যদি তুমি এটাকে আগের মতন অ্যানালাইসিস করো, দুটো পার্টে ভেঙে নাও, তাহলে একই রকম ভাবে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা কত হবে? m ইন্টু জি প্লাস এ কস থিটা। এটাকে কম্পেনসেট করবে টাইম পিরিয়ড, সরি টেনশন, তাই না? এখানে টেনশন আর টাইম পিরিয়ড নিয়ে একটু গন্ডগোল হয়ে যেতে পারে। এই টেনশনটা টি থাকুক, এটাকে টি হিসেবে সুবিধা দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। ওটা টেনশনের টি, হ্যাঁ এটা, আর এটা হলো টাইম পিরিয়ডের টি। এনিওয়ে এদিকে একটা ফোর্স পড়ে থাকবে, ইট ইজ m ইন্টু জি প্লাস এ সাইন থিটা। আগের বারে এই ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার, এই যে ফোর্সটা পড়েছিল টুয়ার্ডস দ্য সেন্টার, যে ফোর্সটা পড়েছিল সেটা কত ছিল? mg সাইন থিটা।
এবং mg sin থিটা ওই ফোর্সটাই ছিল রেস্টোরিং ফোর্স, এক্ষেত্রে m ইন্টু জি প্লাস এ সাইন থিটা হয়ে যাবে, অর্থাৎ জি এর জায়গায় কত এসেছে জি প্লাস, তাই তো? এর পরের গল্পটা একই রকম, এখানে এর রেস্টোরিং ইকুয়ালস টু কত m ইন্টু জি প্লাস এ সাইন থিটা, যদি থিটা ছোট হয় তাহলে m ইন্টু জি প্লাস এ থিটা লেখা যাবে, এটাকে m ইন্টু জি প্লাস এ ইন্টু এক্স বাই এল লেখা যাবে, তাই তো? ভেক্টরিক্যালি অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এফ restoring by mass equals to g plus a by l into x, ভেক্টর হিসেবে যদি দেখা হয় x এদিকে মেজার করা হয়েছে, অ্যাক্সেলারেশন অপোজিট ডিরেকশনে কাজ করছে, অর্থাৎ নেগেটিভ সাইন আসবে, সেই তো আগের মতনই গল্প। তাহলে এই যে পার্টটা পুরো থাকলো, এই পার্টটা কি ওমেগা স্কয়ার, দিস ওয়ান ইজ ওমেগা স্কয়ার g plus a by l, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হবে জি প্লাস এ বাই এল, রুট টি ইকুয়ালস টু কত হবে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 পাই, কি হবে টাইম পিরিয়ড কমে যাবে, উপরের দিকে যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে আরো তাড়াতাড়ি দুলতে থাকবে, তাই না? এবার যদি বলা হয় এটা নিচের দিকে অ্যাক্সেলারেটেড হয়েছে, তাহলে সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করবে উপরের দিকে, নিচের দিকে ফোর্স কত হবে m ইন্টু জি মাইনাস এ, তাই তো? তাহলে জি কে আগের বারে কত দিয়ে রিপ্লেস করেছিলে জি প্লাস এ দিয়ে, এবারে কত দিয়ে রিপ্লেস করতে হবে জি মাইনাস এ দিয়ে, বোঝা গেছে? অ্যাক্সেলারেটেড ফ্রেমে কি করে বের করবে? অ্যাক্সেলারেটেড ফ্রেম তো অনেক রকম হতে পারে, এটা আমরা দেখলাম যে ভার্টিক্যাল অ্যাক্সেলারেটেড ফ্রেম, যদি হরাইজন্টাল অ্যাক্সেলারেটেড ফ্রেম হয় তাহলে কিভাবে করবে? হরাইজন্টাল অ্যাক্সেলারেটেড ফ্রেম যদি হয় সেক্ষেত্রে কিরকম ভাবে করা যেতে পারে? আমি আবার এটা লিখে নিই, মুছে ফেললাম। টাইম পিরিয়ড টিটি, ইউজুয়াল টাইম পিরিয়ড কত ছিল 2 পাই রুট ওভার এল বাই, তাই তো? এবার আমি বলছি যে হরাইজন্টাল অ্যাক্সেলারেটেড ফ্রেম যদি হয়, ধরো কোনো ট্রেনে বা কোনো গাড়িতে একটা কোনো সিম্পল পেন্ডুলাম ঝোলানো আছে, সিম্পল পেন্ডুলাম ঝোলানো আছে, এবার এটার টাইম পিরিয়ড তোমাকে বের করতে হবে। এখন এটাকে যদি কোনো একটা দিকে অ্যাক্সেলারেটেড করো, ধরো টুয়ার্ডস দিস, এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে চলেছে, তখন এটাকে অ্যাঙ্গেল ফর্ম করে সিম্পল পেন্ডুলামের মতন বের করার দরকার নেই, প্রথমেই এটা একটা অ্যাঙ্গেল ফর্ম করে দেবে। যখনই এটা অ্যাক্সেলারেটেড হয়ে গেছে তখনই স্ট্রিংটা ভার্টিক্যাল থাকবে না, আগে যেরকম স্ট্রিংটা ইউজুয়ালি ভার্টিক্যাল ছিল, আমি অ্যাঙ্গুলার একটুখানি দুলিয়ে দিয়েছিলাম, নিয়ে দুলতে শুরু করেছিল, এখানে ইউজুয়ালি এটা ভার্টিক্যাল থাকবে না, এটা এমনিতেই কিছুটা শিফটেড হয়ে যাবে। কিরকম হবে? যে এই বডিটার উপরে দুদিকে দুটো ফোর্স কাজ করবে, একটা নিচের দিকে এমজি, এটা তো রয়েছে, আরেকটা এই এ অ্যাক্সেলারেশনের জন্য একটা সিউডো ফোর্স লাগবে টুয়ার্ডস দিস এম এ, তাই তো? এই এমজি কে কম্পেনসেট করার জন্য টি আছে, এম এ এই ফোর্সটার জন্য বডিটা এমনিতেই ডিসপ্লেসড হয়ে যাবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে এই বডিটা এরকম কিছুটা শিফটেড হিসেবে থেকে যাবে, ইকুইলিব্রিয়াম পজিশন, এবং স্ট্রেট লাইন হওয়া উচিত, কিছুটা শিফটেড থেকে যাবে। এই পজিশনে নিচের দিকে কি আছে? ইট ইজ এমজি, এদিকে ইট ইজ এম এ টুয়ার্ডস দিস, এদিকে টেনশন যেটা T0, ইকুইলিব্রিয়াম পজিশনের টেনশন, ঠিক আছে? এবং এম এ আর এমজি কে যদি যোগ করো তাহলে যে ফোর্সটা পাবে নেট ফোর্স, সেই ফোর্সটাই টেনশনকে কম্পেনসেট করবে, ইট উইল বি m রুট আন্ডার জি স্কয়ার প্লাস এ স্কয়ার, বুঝতে পারছো? রুট ওভার mg হোল স্কয়ার প্লাস ma হোল স্কয়ার, mটাকে বাইরে নিয়ে এসেছি আমি, তাহলে এক্ষেত্রে T0 এটা ইকুয়ালস টু m ইনটু জি স্কয়ার প্লাস এ স্কয়ার হয়েছে। ভালো করে খেয়াল করে দেখো, আগে আমরা যখন সিম্পল পেন্ডুলাম এঁকেছিলাম, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যখন তৈরি করেছিলাম, তখন এটা T0 ছিল, নিচের দিকে কে ছিল mg,
বোঝা গেছে? এবারে যদি তুমি এটাকে অসিলেট করো, এটাকে যদি এইবারে তুমি দুলিয়ে দাও, এখানেও দোলাতে পারো, এইভাবে দোলাতে পারো, বা এই প্লেনে যেখানে এটা শিফটেড হয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকেও দোলাতে পারো। যে কোনো দিকে যদি তুমি দুলিয়ে দাও, ধরো এই পজিশনে নিয়ে গেছো, এই পজিশনে এর যে টেনশন থাকবে সেই টেনশন আর MAMG, এই MAMG এর জন্য যা ফোর্স আছে, MAMG এর দুটোর জন্য ফোর্স, তার সঙ্গে কিছুটা ডিসপ্লেসমেন্ট তুমি করেছো। অর্থাৎ এক্ষেত্রে এখানে আমি যদি এদিকে ফোর্সটা দেখাই, এর সঙ্গে প্যারালাল হবে, এভাবে যদি ফোর্সটা দেখানো হয়, এটা এক্সাক্ট এই ডিরেকশনে অ্যাঙ্গেলটা ছোট বলে দেখাতে অসুবিধা হচ্ছে, এক্সাক্ট এই ডিরেকশনে ফোর্সটা থাকবে দিস ওয়ান। বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা খুব ছোট বলে দেখাতে অসুবিধা হচ্ছে। আর টুয়ার্ডস দিস যে ফোর্সটা থাকবে, এই যে ফোর্সটা আছে, অর্থাৎ এখানে যদি অ্যাঙ্গেলটা বড় করে দেখাই, এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা একই থাকবে। এটা কত আছে? F ইন্টু √g² প্লাস a²। বুঝতে পেরেছো তো? এর যে প্যারালাল ফোর্সটা আছে, এই ফোর্সটাকেই প্যারালালি শিফট করা হয়েছে, আর একটু সরানো যেতে পারে প্যারালাল আঁকার জন্য। বুঝতে পেরেছো? এর দুটো কম্পোনেন্ট নেওয়া হয়েছে, একটা টুয়ার্ডস দিস যেটা টেনশনের উল্টো দিকে, এদিকে টেনশন আছে, এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করছে, আর একটা কম্পোনেন্টের পারপেন্ডিকুলার কাজ করছে। এই যে কম্পোনেন্টটা আছে এটা হলো এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এখান থেকে ডিসপ্লেস করেছো এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা হবে m √g² plus a² cos theta, and this one is m √g² plus a² sin theta। এটাই হয়ে যাবে এক্ষেত্রে রেস্টোরিং ফোর্স। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? √g² plus a² sin theta, একই রকম হবে, থিটার জায়গায় x/l, ভেক্টরিক্যালি a, এখানে লিখি ভেক্টরিক্যালি a আর x, এই দুটো যদি ভেক্টর হয় তাহলে ডিসপ্লেসমেন্ট যেদিকে হয়েছে ফোর্স তার অপোজিট ডিরেকশনে কাজ করছে। এখানে ডিসপ্লেসমেন্ট করেছিলাম কোন দিকে? এদিকে ডিসপ্লেস করেছিলাম, বাট mg এর কম্পোনেন্টটা কাজ করছে এদিকে, অর্থাৎ অ্যাক্সেলারেশন কাজ করছে এদিকে, তাই না? এদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছিল, দেখো ভালো করে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এখান থেকে ডিসপ্লেস করেছো, অর্থাৎ এটুকুনি হলো ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে কাজ করছে, অর্থাৎ এখানে নেগেটিভ সাইন আছে। তাহলে এটা যদি ω² হিসেবে লেখা হয়, দেন ω² ইকুয়ালস টু কত হবে? √g² প্লাস a²/l, তাই না? আগে কত ছিল? শুধু g/l, এখানে g এর বদলে কত এসছে? √g² প্লাস a², তাহলে ω ইকুয়ালস টু কত? √g² প্লাস a², এর রুট আছে, টু দি পাওয়ার হাফ লিখলাম বাই l, তাহলে t কত হবে? টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2π √l বাই g, g এর জায়গায় কত থাকবে? √g² প্লাস a², অর্থাৎ g² প্লাস a² টু দি পাওয়ার হাফ। বোঝা গেছে? এক্ষেত্রে শিফটটা ভালো করে বুঝবে, এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা না, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দ্যাট ইজ থিটা। পরিষ্কার? আচ্ছা, যদি ধরো এরকম থাকে যে হরাইজন্টাল নয়, ভার্টিক্যাল নয়, কোন একটা নির্দিষ্ট দিকে অ্যাঙ্গেল করেছে, কোন একটা নির্দিষ্ট দিকে অ্যাঙ্গেল করেছে, ধরো কোন একটা সিম্পল পেন্ডুলাম এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, নিচের দিকে জি কাজ করছে, জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড,
তাহলে তার ক্ষেত্রে কি করব? খুব সহজ, এটা নিচের দিকে জি কাজ করছে, অর্থাৎ আমি জি এর ডিরেকশনটা শুধুমাত্র নিচের দিকে নেবো এক্ষেত্রে, আর এদিকে এ কাজ করছে টুয়ার্ডস দিস এ, তাই তো? আমি যে বলছিলাম রিলেটিভ বের করা, দেখো ভালো করে খেয়াল করে, উপরের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছিল, নিচের দিকে জি কাজ করছিল, সেক্ষেত্রে ইফেক্টিভ অ্যাক্সেলারেশন কত নিয়েছিল? জি প্লাস এ। জি আর এ দুটোই ডাউনওয়ার্ড যখন ছিল তখন কত নিয়েছিলে? কত? জি মাইনাস এ। দুটো যখন পারপেন্ডিকুলার ছিল তখন কত নিয়েছিলে? √g² + a²। এক্ষেত্রে রিলেটিভ নিতে হবে কার রেসপেক্টে? এর রেসপেক্টে, তার কারণ এ নিজে মোশনে আছে। এর রেসপেক্টে নিতে গেলে এটাকে নেগেটিভ করতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এর ঠিক উল্টো দিকে সেম অ্যাক্সেলারেশন এ নিয়ে নিতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে না? তার কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। এবারে এই মাইনাস এ আর জি তার রেজাল্টেন্ট বের করলাম, এটা কত হবে? এই অ্যাক্সেলারেশন কত হবে? √a² + g² + 2ag cos 90 ডিগ্রি মাইনাস থিটা। It is equals to √a² plus g² plus 2ag sin theta। বুঝতে পেরেছো? অর্থাৎ এক্ষেত্রে টাইম পিরিয়ড কত হয়ে যাবে? tt equals to 2 pi √1 l/g² plus a² plus 2ag sin theta to the power half। ঠিক আছে? এখানে অ্যাঙ্গেলটা কার সঙ্গে করেছে দেখতে হবে, হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। বুঝে গেছে? যদি হরাইজন্টালের সঙ্গে না হয় জি আর এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হতো, এই টোটাল অ্যাঙ্গেলটা যদি থিটা হতো, এটা 180 ডিগ্রি মাইনাস থিটা করতো, তখন এটা মাইনাস কস থিটা হয়ে যেত। বুঝে গেছে? যে ক্ষেত্রে যেরকম ভাবে অ্যাপ্লাই করা যায়, এগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে এন্ট্রান্স এক্সামিনেশনের সময়। যদি এটা এরকম থাকে যে ধরো কোনো একটা গাড়িতে একটা সিম্পল পেন্ডুলাম লাগানো আছে, ধরো এখানে একটা এরকম গাড়ি আছে, এখানে একটা সিম্পল পেন্ডুলাম ঝোলানো ছিল। এবার গাড়িটাকে ছেড়ে দিয়েছো, গাড়িটা নিচের দিকে কত অ্যাক্সেলারেশন নিয়ে চলবে? জি সাইন থিটা অ্যাক্সেলারেশন নিয়ে চলবে। বুঝতে পারছো? যদি ফ্রিকশনলেস সারফেস হয়, জি সাইন থিটা অ্যাক্সেলারেশন নিয়ে এটা নিচের দিকে যাবে, নিচের দিকে জি সাইন থিটা অ্যাক্সেলারেশন নিয়ে চলবে। এটা হলো অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। এখন যদি তোমাকে টাইম পিরিয়ড বের করতে বলে, তাহলে কিভাবে বের করবে? এখন টাইম পিরিয়ড বের করতে গেলে খুব সিম্পলি দেখো, নিচের দিকে এই যে সিম্পল পেন্ডুলামটা নিচের দিকে অ্যাক্সেলারেশন কত ছিল? জি ছিল, তাই না? মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা সবসময় কনসিডার করতে হতো, এটা কত ছিল? জি ছিল। এটা নিচের দিকে অ্যাক্সেলারেশন কত আছে? জি সাইন থিটা, তাই তো? এটা কার অ্যাক্সেলারেশন? না, রেফারেন্স ফ্রেমটারই অ্যাক্সেলারেশন। তাহলে এর জন্য যদি সিউডো ফোর্স নাও বা সিউডো অ্যাক্সেলারেশন নাও, কোন দিকে নেবে? যেদিকে আছে জি সাইন থিটা তার অপোজিট দিকে, টুয়ার্ডস দিস, এদিকে নেবে। এটা কত হবে? জি সাইন থিটা। এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা, এই অ্যাঙ্গেলটাও তো থিটা হবে না, তাই তো? তাহলে এবারে জি কে যদি তুমি দুটো কম্পোনেন্টে ভাঙো, এই অ্যাঙ্গেলটা থিটা আছে, ভালো করে বুঝো, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা থিটা হলো, এটাও থিটা হবে। এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙো, এই কম্পোনেন্টটা কত হবে? জি কস থিটা। এই কম্পোনেন্টটা কত হবে?
জি সাইন থিটা, তাই তো? এটা অ্যাকচুয়ালি মাইনাসে, এই জি সাইন থিটাটা অ্যাকচুয়ালি মাইনাস। তুমি এদিকে জি সাইন থিটা আছে, তার অপোজিট দিকে জি সাইন থিটা, এই টোটাল অ্যাঙ্গেলটা 90 প্লাস থিটা হিসেবে জি এর সঙ্গে জি সাইন থিটা অ্যাডও করতে পারো। আবার এই জি কে দুটো কম্পোনেন্টে যদি ভেঙে নাও তাহলে দেখো, জি কে আমি যদি দুটো কম্পোনেন্টে ভেঙে নিই তাহলে এই দিকের কম্পোনেন্টটা পড়ে থাকছে জি কস থিটা, এই দিকের কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে জি সাইন থিটা। এই জি কস থিটা জি সাইন থিটা জি এর কম্পোনেন্ট, আর এটা হলো মাইনাস এ। মাইনাসে কেন নেব? তার কারণ হলো এখানে রিলেটিভ অ্যাক্সেলারেশন বের করতে হবে। রিলেটিভ অ্যাক্সেলারেশন কার বের করব? না এই বডিটার রেসপেক্টে। এই বডিটার রেসপেক্টে যদি রিলেটিভ অ্যাক্সেলারেশন বের করতে হয় তাহলে এই বডিটার অ্যাক্সেলারেশনকে মাইনাস করে রিয়েল অ্যাক্সেলারেশনের সঙ্গে অ্যাড করতে হবে। রিলেটিভ বের করার নিয়মই তাই, যার রেসপেক্টে বের করবে সেটা নেগেটিভ অ্যাড করতে হবে, তাই না? তাহলে এর নেগেটিভ অ্যাড করা মানে এর নেগেটিভটা জি সাইন থিটা, আর এই জি এর একটা কম্পোনেন্ট আছে জি সাইন থিটা, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। কত পড়ে থাকলো? শুধু জি কস থিটা। তাহলে এক্ষেত্রে জি এর বদলে কত বসবে? জি কস থিটা। তাহলে টাইম পিরিয়ড এর ক্ষেত্রে কত হবে? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি কস থিটা। বুঝতে পারছো? এটা যদি ফ্রিলি নেমে আসে, এটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে নাও, এর যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি থাকে। অ্যাক্সেলারেশন যতক্ষণ না থাকছে, যতক্ষণ সিউডো ফোর্স না থাকছে, যতক্ষণ পর্যন্ত রেস্টোরিং ফোর্সটা কোনোভাবে চেঞ্জ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টা কিন্তু একই রকম থাকবে। এটা মাথায় রাখবে। এবারে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদেরকে বলি, মানে যেটা আমরা খুব ভুল করি আর সেটা একটু দেখো। ধরো এরকম কোন একটা সিম্পল পেন্ডুলাম ঝোলানো আছে কোন একটা জায়গায়, ঠিক আছে? দুটো কেস একসঙ্গে আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা সিম্পল পেন্ডুলাম এভাবে ঝোলানো আছে, এটার লেন্থ এল, এটার লেন্থ এল, এটার মাস এম, যদিও মাসের উপরে কোনোভাবে ডিপেন্ড করে না, এটারও মাস এম, আইডেন্টিক্যাল দুটো। তাহলে এখানেও নিচের দিকে এমজি কাজ করবে, উপরের দিকে টি জিরো কাজ করবে, এখানেও নিচের দিকে এমজি কাজ করবে, উপরের দিকে টি জিরো কাজ করবে। এটা মোটামুটি আইডেন্টিক্যাল, সেম একই রকম আছে। এখানে আমি এই যে ববটা আছে এই ববটাতে প্লাস কিউ জিরো চার্জ দিয়েছি, এখানেও এই ববটাতে প্লাস কিউ জিরো চার্জ দিয়েছি, একদম আইডেন্টিক্যাল। এখানে এই জায়গাতে এই একটা ছোট্ট জায়গার মধ্যে ধরো না মাইনাস কিউ জিরো চার্জ দেওয়া আছে, বুঝতে পারছো? কিন্তু এখানে একটা উপরের দিকে ইলেকট্রিক্যাল ফিল্ড দেওয়া আছে। যারা ইলেকট্রিক্যাল ফিল্ড সম্বন্ধে এখনো পড়োনি তাদের জন্য একটু বলে রাখি, সেটা হলো ফোর্স ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল ফিল্ড ইনটু চার্জ। যেরকম এম ইনটু জি করেছিলাম গ্র্যাভিটেশনের কেসে, ইলেকট্রোস্ট্যাটিক্সের কেসে মাসের বদলে চার্জ বসবে এবং অ্যাক্সেলারেশনের বদলে ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি বসবে। অর্থাৎ এখানে ফোর্স ইকুয়ালস টু কিউ জিরো ইনটু ই হবে সিম্পলি। এবার দেখো এখানে এই প্লাস কিউ জিরো মাইনাস কিউ জিরো পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ উপরের দিকে একটা ফোর্স তৈরি হবে, এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে কাজ করবে। এক্ষেত্রেও উপরের দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, তাই না? ভালো করে বিষয়টা বোঝো, দুক্ষেত্রেই উপরের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে।
এক্ষেত্রে উপরে মাইনাস কিউ জিরো নিচে প্লাস কিউ জিরো চার্জের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, এক্ষেত্রে উপরের দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিয়ে দিয়েছি বলে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে। বোঝা গেছে? দু ক্ষেত্রেই কি টাইম পিরিয়ড সেম হবে? তাই না? এটা একটা খুব গন্ডগোলের জায়গা। এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে, অনেকের কনফিউশন আছে। কোশ্চেনটা আমি অলরেডি পেয়েছিলাম ভিডিওটা বানানোর আগে, ভাবলাম এখানেই আলোচনা করে দিই। এখানে তুমি যদি এটাকে সামান্য দুলিয়ে ছেড়ে দাও, সামান্য অ্যাঙ্গেলটা খুব ছোট হবে, আমি বড় করে আছি, এটাকে যদি সামান্য দুলিয়ে ছেড়ে দাও তাহলে কি হবে? এমজি এটা নিচের দিকেই কাজ করবে, এদিকে টেনশন কাজ করবে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে এখন, এই কিউ জিরো চার্জটা তো এখানে গিয়ে পৌঁছেছে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা তো এদিকেই থাকবে, থাকবে না? এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর এর যা অ্যাক্সেলারেশন আছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আগে যেভাবে টেনশন এটাকে কোনোভাবে প্রভাবিত করতে পারছিল না, ইনফ্লুয়েন্স করতে পারছিল না, এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও তো এই ফোর্সটাকে, অর্থাৎ রেস্টোরিং ফোর্স যেটা তৈরি করার আছে, এফ রেস্টোরিং, এটাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে? কোনোভাবেই পারবে না। তাহলে যদি এটাকে ইনফ্লুয়েন্স করতে না পারে, আগের মতনই এমজি কে বাধ্য হয়ে দুটো কম্পোনেন্ট অ্যানালাইজ, এমজি কস থিটা, এমজি সাইন থিটা, তাই না? তাহলে এক্ষেত্রে আবার সেই আগের মতন গল্প, এমজি সাইন থিটা, এটা ইকুয়ালস টু রেস্টোরিং ফোর্স। তাই না? সেই তারপরে এমজি থিটা, এমজি এক্স বাই এল, অর্থাৎ টাইম পিরিয়ড এক্ষেত্রে কত হবে? 2 পাই রুট ওভার এল বাই জি, যা ছিল তাই। দেখো ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু চার্জ দিয়েছে, এখানেও চার্জ দিয়েছে। এই ক্ষেত্রে কি হবে? এটাকে যদি এরকম ডিসপ্লেস করে দাও তাহলে কি হবে? নিচের দিকে কত ছিল? এমজি, এদিকে ছিল টেনশন, ইন্টেন্সিটির ডিরেকশন উপরের দিকেই আছে, তাহলে চার্জ যদি এখানে গিয়ে পৌঁছয় তাহলে উপরের দিকে একটা ফোর্স তৈরি হবে, এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বুঝতে পেরেছো তো? এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশন, এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশনটা ভালো করে দেখো, ভালো করে বোঝো। তাহলে এখানে এমজি, আগের বারে কি হয়েছিল? এমজি এর দুটো কম্পোনেন্ট হয়েছে, এখানে এই ডাউনওয়ার্ড নেট ফোর্স কত হয়ে যাবে? ডাউনওয়ার্ড নেট ফোর্স হয়ে যাবে এমজি মাইনাস এফ, অর্থাৎ এখানে যে কম্পোনেন্টে ভাঙা হয়েছে, এই কম্পোনেন্টে ভাঙার সময় ফোর্সটা এমজি থাকলো না, এটা হয়ে গেল এমজি মাইনাস এফ কস থিটা, এটা হয়ে গেল এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখন রেস্টোরিং ফোর্স কত হবে? এমজি মাইনাস এফ ইলেকট্রোস্ট্যাটিক সাইন থিটা, তাই না? এটা এফ ইলেকট্রোস্ট্যাটিক। বোঝা গেছে? তাহলে এ রেস্টোরিং ইকুয়ালস টু আগের মতন করেই যদি আমরা লিখি, পাই এম করলে কত হবে? জি মাইনাস এফ ইলেকট্রোস্ট্যাটিক বাই এম ইন্টু এক্স বাই এল মাইনাস ভেক্টর সাইন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে টাইম পিরিয়ড কত হবে? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি মাইনাস এফ ইলেকট্রোস্ট্যাটিক বাই মাস। বোঝা গেছে? হ্যাঁ, দুটো দেখো, দেখে মনে হতে পারে একই রকম, অর্থাৎ শুধু ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম, ইলেকট্রোস্ট্যাটিক্স তোমাদের 12 হয়ে আছে, যারা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের দেখবে এই জায়গাতে কনফিউশন থাকে প্রচুর।
মোর অর লেস সিম্পল হারমোনিক মোশনের যত রকম ভেরিয়েশন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে ফেললাম, মোর অর লেস। হ্যাঁ, আরো কিছু থাকতে পারে, তোমরা আমাকে জানাবে, আমরা সেগুলো নিয়ে চলবো। আরো অনেক সময় আছে, ভিডিও বানানো যাবে। এবারে একটু ছোট্ট করে একটা জিনিস সম্বন্ধে জানিয়ে দিই তোমাদের, সেটা হলো ফিজিক্যাল পেন্ডুলাম। ফিজিক্যাল পেন্ডুলাম বিষয়টা কিরকম? ফিজিক্যাল পেন্ডুলাম বিষয়টা কিরকম? যদি একটা রিজিড বডি, একটা বড় বডি যদি অসিলেট করতে থাকে, এটা কোনো বড় বডি, এরকম বড় কোনো একটা বডি এরকম অসিলেট করছে। আগে কি সুতো দিয়ে একটা পিণ্ড ঝুলিয়েছিলাম, তার বদলে একটা রড নিয়ে নিয়েছো, রডের একটা প্রান্ত আটকে দিয়েছো, রডটা অসিলেট করছে। বুঝতে পারছো তো? রডটাকে এরকম একটা রড নিয়েছো, রডের একটা সাইড আটকে দিয়ে টোটাল রডটাকেই একটুখানি ইনক্লাইন করে ছেড়ে দিয়েছো। তাহলে কি হবে? এটা অসিলেট করতে থাকবে সিম্পলি, তাই না? এটাও তো দুলতে থাকবে। তাহলে এই যে একটা ইনস্টেড অফ এ পয়েন্ট অবজেক্ট, একটা যদি এক্সটেন্ডেড কোনো একটা অবজেক্ট যার টোটালটাই মাস আছে, এরকম যদি কোনো বডি দোলে, অসিলেট করে সামান্য অ্যাঙ্গেলে অবশ্যই, তাহলেও তো তার মোশনটা সিম্পল হারমোনিক মোশনের মতন হবে। বুঝতে পেরেছো তো? তার যে টাইম পিরিয়ড, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ধরো কোনো একটা বডি আছে, এরকম কোনো একটা বডি নিয়েছো, এই বডিটা একটা রডই তো নেওয়া যেতে পারে। একটা রডের ক্ষেত্রে অবশ্য আমাদের নোন সবকিছু। একটা কোনো রড নিয়েছো, একটা কোনো রড এখানে আটকানো আছে, ধরো রডটার একটা এন্ডে না আটকে অন্য কোনো জায়গাতেও আটকানো যেতে পারে, তাতেও অসুবিধা নেই। এবং রডের একটা নির্দিষ্ট সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি আছে। আমরা ধরে নিচ্ছি সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই জায়গাতে আছে, ঠিক আছে? এটা হলো যে পয়েন্টে পিভট করা আছে, যে পয়েন্টটাকে সেন্টার করে এটা দুলবে, সেই পয়েন্টটা হলো এটা। আর এই পয়েন্টটা হলো সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে ইউজুয়ালি এটা যে পজিশনে থাকতো সেটা হলো এটা, ইউজুয়ালি যে পজিশনে থাকতো এটাকে সামান্য দুলিয়ে দেওয়া হয়েছে। অ্যাঙ্গেলটা আমি বড় করে দেখাচ্ছি যাতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? এবং যে পয়েন্টে সাসপেনশন আছে, যে পয়েন্টে আটকে দেওয়া আছে, সেখান থেকে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস, এই ডিস্টেন্সটা ধরে নাও এল, ঠিক আছে? এল তো টোটাল লেন্থ ধরা হয়, ডি ধরা, টোটাল ডিস্টেন্সটা হলো ডি। তাহলে এবারে এর জন্য এটা অসিলেট করতে থাকবে সিম্পলি। অসিলেট করার জন্য এখানে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটার ভ্যালু কত? ইট ইজ এন। আমরা জানি যে আমরা সবসময় অসিলেশনের সময় হোক বা কোনো একটা মোশনের সময় হোক, সেখানে ইনফ্লুয়েন্স ফোর্স লাগে। ফোর্স যদি না থাকে তাহলে তার মোশন কখনো হতে পারে না। এবারে এটাকে অ্যানালাইসিস করার সঙ্গে একটা জিনিস তোমাকে জেনে নিতে হবে, সেটা হলো যে লিনিয়ার মোশন আর সার্কুলার মোশনে বা রোটেশনাল মোশনে তোমাদের অনেকগুলো রিলেশন বলেছিলাম। যে লিনিয়ার মোশনে ডিসপ্লেসমেন্ট লিনিয়ার মোশনের কেসে আর রোটেশনাল মোশনের কেসে, লিনিয়ার মোশনের কেসে ডিসপ্লেসমেন্টটা এটাকে আমরা এস দিয়ে বা এক্স দিয়ে সূচিত করেছিলাম কিছু দিয়ে, তাই তো? বাট রোটেশনাল মোশন বা সার্কুলার মোশন এটাকে কি দিয়ে সূচিত করেছিলাম? থিটা। এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছিল এটাকে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের যা কাজ ছিল সার্কুলার বা রোটেশনাল মোশনে, লিনিয়ার ডিসপ্লেসমেন্টে এস আর এস এর কাজ সেম ছিল। অ্যাক্সেলারেশন এক্ষেত্রে আমরা ডিরেক্ট এ দিয়ে স্পেসিফাই করেছিলাম, এক্ষেত্রে অ্যাক্সেলারেশন আলফা দিয়ে সূচিত করেছিলাম, তাই না? অ্যাক্সেলারেশনের কজ বা ইনফ্লুয়েন্স এক্সটার্নাল এজেন্ট, এক্ষেত্রে ছিল ফোর্স, এক্ষেত্রে ছিল টর্ক, ছিল না? তাই তো? মাস বা যে আর কি রেজিস্টিভ কোয়ালিটি ছিল, রেজিস্টিভ কোয়ালিটি, এটা এক্ষেত্রে ছিল মাস, এক্ষেত্রে ছিল মোমেন্ট অফ ইনার্সিয়া। এবং প্রত্যেকটা
কোয়ালিটি ইকুইভ্যালেন্ট, এখানে ডিসপ্লেসমেন্টের যা কাজ এখানে ডিসপ্লেসমেন্টের কাজ সেম ছিল, এখানে ফোর্সের যা কাজ অ্যাক্সেলারেট করা এখানেও টর্কের কাজ সেম ছিল, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এখানে যদি a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয় লিনিয়ার সিম্পল হারমোনিক মোশনের কেসে, তাহলে অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশনে এর জায়গায় আসবে আলফা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর জায়গায় আসবে থিটা। ঠিক আছে? আলফা এ এই দুটো আইডেন্টিক্যাল, এ এটা কত ছিল এফ বাই এম, তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে আই সরি টাও বাই আই। বুঝে গেছে? একদম সেম তো দুটো, ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখা যাক এক্ষেত্রে টাও বা টর্ক তৈরি করবে কি। ভালো করে দেখো, এই পয়েন্টে যদি এইভাবে দোলানো থাকে বা এইভাবে ইনক্লাইন করা থাকে, এই পজিশনে যদি এমজি কাজ করে, এই এমজি এর জন্য একটা ফোর্স কাজ করবে, এই যে ফোর্সটা এই ফোর্সটাই রেস্টোরিং ফোর্স হবে। বোঝা গেছে? কিরকম ভাবে এই এমজি এর তুমি দুটো কম্পোনেন্ট ভেঙে নিতে পারো, বা ফোর্স ইনটু এর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটাও নিতে পারো। আমি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স নিয়ে দেখি এই ডিসটেন্সটা কত আছে, এটাই তো ফোর্স পয়েন্ট অফ সাসপেনশন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা হবে ডি সাইন থিটা, এটা হলো ডি কস থিটা, তাই তো? তাহলে এখানে টর্ক ইকুয়ালস টু কত হবে mg ফোর্স ইনটু ডি সাইন থিটা। দেখো ভালো করে, ক্লিয়ার? বা তুমি এটা করতে পারো mg এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এই mg এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, mg এর দুটো কম্পোনেন্ট হবে এখানে, এই কম্পোনেন্টটা হবে mg cos থিটা আর এটা হবে mg sin থিটা। তাহলে d ইনটু mg sin থিটা সেটাকেও তুমি টর্ক বলতে পারো। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স আর পারপেন্ডিকুলার ফোর্স ইনটু ডিসটেন্স যে কোনো, তাই না? আবার সেই দেখো একই গল্প চলে আসছে sin থিটা, sin থিটাকে কত দিয়ে রিপ্লেস করা যেতে পারে d ইনটু mg ইনটু থিটা, তাই না? থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু কত? থিটা ইজ ভেরি স্মল, থিটা যদি খুব স্মল হয় তাহলে এটাকে কত লেখা যেতে পারে, বা থিটা খুব স্মল এটা থিটা হিসেবেই থাকুক না, অসুবিধা কি আছে? বুঝতে পারছো? এই যে টাও, টাও এই টর্ক এটা কি করবে, এর মধ্যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি করবে। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত হবে না, যদি আলফা হয় আলফা ইকুয়ালস টু কত টাও বাই আই, এটা ইকুয়ালস টু mg d ইনটু থিটা বাই আই। ভালো করে খেয়াল করে দেখো, বডিটার অ্যাক্সেলারেশন হবে এদিকে কিন্তু ডিসপ্লেসমেন্ট করেছে এদিকে, তাই তো? তাহলে যদি রেডিয়াল বা রেডিয়াল ভেক্টর হিসেবে নাও ডিসপ্লেসমেন্ট থিটা, থিটা কোন দিকে হবে? এদিকে নিয়ে গেছো, তার মানে ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আলফা কোন দিকে হবে? টুয়ার্ডস দিস, ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, নাকি না? এটা ক্লকওয়াইজ হবে। থিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আলফা হবে ক্লকওয়াইজ, বুঝা গেছে? থিটা যদি ক্লকওয়াইজ হয় আলফা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ডিরেকশনালি আলফা ভেক্টর হিসেবে যদি নাও তাহলে mg d বাই i ইনটু থিটা, এটাকেও যদি ভেক্টর হিসেবে নাও তাহলে মাইনাস সাইন সেই আবার আগের মতন এসছে, বুঝা গেছে? তাহলে এই যে ভদ্রলোক পড়ে আছেন mg d বাই i, এটাকে এটা ওমেগা স্কয়ার, বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু mg d বাই i, তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার mg d বাই i, তাহলে t ইকুয়ালস টু কত হবে 2 পাই বাই ওমেগা, i উপরে চলে যাবে
ডিভাইডেড বাই mg ইন্টু d। এটা টাইম পিরিয়ড ফিজিক্যাল পেন্ডুলামের রয়েছে। এতক্ষণ টিটি হিসেবে দিয়ে এসেছিলাম, এবারেও তাই দিয়ে রাখলাম। বুঝতে পেরেছো? দেখো খেয়াল করে, উপরে ইনফ্লুয়েন্সটা কি আছে, ইনার্সিয়াল ইনফ্লুয়েন্স আছে, নিচে ফোর্স ইনফ্লুয়েন্সটা আছে। ও ক্ষেত্রেও তাই ছিল, উপরে এল ছিল, নিচে জি ছিল, তাই না? তাহলে দু ধরনের পেন্ডুলাম নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। একটা পেন্ডুলাম সম্বন্ধে আলোচনা অলরেডি করা আছে, সেটা সার্কুলার মোশনে করা আছে। যদি সময় পাও তাহলে ওই ভিডিওটা একবার দেখে নেবে, সার্কুলার মোশনে অ্যাপ্লিকেশনে করা আছে। ফিজিক্যাল পেন্ডুলাম, এর থেকে এন্ট্রান্স লেভেলের কিছু কোশ্চেন আসতে পারে। আর সিম্পল হারমোনিক মোশনের যত রকম ভেরিয়েশন এখন মাথায় এলো তোমাদের পড়াতে গিয়ে, সেই মোটামুটি ভেরিয়েশন গুলো দেখে নিলাম। আর যদি কোনো ভেরিয়েশন তোমাদের থাকে, মানে মাথায় আসে বা কখনো অঙ্ক করতে গিয়ে থাকে, তাহলে অবশ্যই পারবে চেষ্টা করলে। যদি না পারো আমাকে জানাবে, ঠিক আছে?